উপস্থিত। যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে খবর এসেছে নবাব আমাদের এখানে পরিদর্শনে আসছেন আগামী পরশু। মহারাজ, এটা কি খুব শুভ সংবাদ? আহা, নবাব আসছেন যখন তখন নিশ্চয়ই শুভ সংবাদ। আমাদের কৃষ্ণনগর নবাব বাহাদুর বিশেষ পছন্দ করেন কিনা, তাই হাওয়া খেতে আসছেন। তুমি কি করে বুঝলে গোপাল যে নবাব বাহাদুর কেবল হাওয়া খেতেই আসছেন? আমি শুধু হাওয়া অবধি বুঝি, আর বাকি দায়িত্ব মহারাজের পাচকের। সে যা ভালো মন্দ নবাব বাহাদুরকে খাওয়াবে, নবাব তাতেই খুশি হবে। কিন্তু মুশকিল হচ্ছে হাতে সময় খুব কম। নবাব আসছেন আগামী পরশু। এখন এর মধ্যেই নবাবের আপ্যায়নের জন্য আমাদের যা সমস্ত বন্দোবস্ত করে ফেলতে হবে। মহারাজ, নবাব বাহাদুর এর আগে যতবার এসেছেন তিনি এই প্রাসাদের তার বিশেষ পছন্দের ঘরে থেকেছেন। আমি ইতিমধ্যেই সেই ঘর একেবারে ঝকঝকে তকতকে করে রেখেছি। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। ইতিমধ্যে ঝকঝকে করা হয়ে গেছে মহারাজ। মন্ত্রীমশাই মনে হয় মাঝে মাঝে সেই ঘরে গিয়ে বিশ্রামও নেন। বাজে কথা বলবে না গোপাল। আমার বিশ্রাম নেওয়ার কি ঘরের অভাব পড়েছে? তোমরা চুপ করো তো। আমি যেটা বলতে চাই গোপাল, বলুন মহারাজ। নবাব তোমাকে বিশেষ পছন্দ করেন। আগে মহারাজ, আমাকে অবশ্য দু একজন বাদে সবাই পছন্দ করে, আর আপনি তো আমাকে ভালোবাসেন মহারাজ। মহারাজ, মহারাজ মাফ করবেন, এটা কি আপনি ঠিক বললেন? আমি যদি বলি যে নবাব বাহাদুর আপনাকে সব থেকে বেশি পছন্দ করে কারণ আপনি মহারাজ, আর তারপরেই যদি কারো স্থান হয় তাহলে সেটা আমি, কারণ আমি মন্ত্রী। হ্যাঁ, সে হয়তো করে, কিন্তু নবাবের মতিগতি না সব সময় আমিও বুঝতে পারি না। কিন্তু গোপালকে নবাব বিশেষ পছন্দ করেন, আর এটা নবাব নিজের মুখেই আমাকেই বলেছিলেন। একই সাথে নবাব আক্ষেপও করছিলেন যে গোপালের মতো একজন তাঁর সভায় থাকলে খুব ভালো হতো। শুনেছি মহারাজ, আমি জানি নবাব বাহাদুর আমাকে খুব পছন্দ করেন, একই সাথে ভরসা করেন আর বিশ্বাস করেন। আমারও সেটাই মনে হয়। উনি আমার কবিতা শুনতে আগ্রহী হন না, কিন্তু গোপালকে নিয়ে তিনি সব সময় আগ্রহী। ঠিক বলেছ। তাই আমি চাই নবাবের আপ্যায়নের সমস্ত দায়িত্ব গোপালকে দিতে। কি গোপাল, পারবে তো? বিলক্ষণ মহারাজ। তুমি থাকবে সর্বাগ্রে। তুমি ফুলের ডালা নিয়ে নবাবকে বরণ করবে, তাকে রাজপ্রাসাদে নিয়ে আসবে। তিনি যখন বিশ্রাম নেবেন তখন তার খোঁজ নেবে। এছাড়া নবাব যে কদিন থাকবেন তাকে হাস্যরসে মজিয়ে রাখবে। কোনো অসুবিধে নেই মহারাজ, আমি সমস্ত দায়িত্ব পালন করব। আমি কৃতজ্ঞ আমাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে। কিন্তু কিন্তু মহারাজ, এটা কি করে সম্ভব? এই দায়িত্বের জন্যই আমি মন্ত্রী, আমি থাকি। এবারে তার আর প্রয়োজন দেখছি না। আর তুমি তো থাকছোই, কিন্তু সব সময় নবাবের সাথে ওঠা পড়া তোমার না করলেও চলবে। এখন চিন্তার ব্যাপার হলো যে নবাব যেদিন আসবেন সেদিন সবাইকে উপস্থিত থাকতে হবে। আমরা সকলেই থাকবো মহারাজ। বিজ্ঞানীর কি হলো খবর নাও গোপাল। সে আসে না কেন? সে কি ভয়ঙ্কর কোনো গবেষণায় লিপ্ত? তাই মনে হয় মহারাজ। যখন সে গবেষণা করতে থাকে তখন আহার নিদ্রা সে ভুলে যায়। আমি এক্ষুনি তার খবর নিচ্ছি মহারাজ। তাহলে তুমি কিভাবে ব্যবস্থা নেবে গোপাল? মহারাজ, সবার আগে আমার নিজের বাড়ির বাজার করে দেব। এক ফোঁটা ঘিও নেই। বটে। গোপাল, তুমি বাড়ির জন্য ঘি কিনবে, তাতে নবাবের কি যায় আসে? চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমি একই সাথে দেখে নেব নবাবের জন্য ভালো বাজার কি করা যায়। কেমন? সে কাজ তো তোমাকে দেওয়া হয়নি গোপাল। মহারাজ, পাচক রান্না করে, কিন্তু আমি জানি নবাব কি খেলে সন্তুষ্ট হবে, সেই মতো বাজার করতে হবে বই কি। ঠিক গোপাল, ঠিক। আচ্ছা মন্ত্রী, তুমিও এখানে গোপালকে সাহায্য করো। কাল তোমরা দুজনে একসাথে বাজারে যাবে। গোপাল, এবার তোমায় বাজার করা দেখাচ্ছি। উল্টে পড়ে থাকবে, নবাবের সামনে আসতেই পারবে না। এ তো খুব ভালো কথা, তাই হোক। বুঝলে বিজ্ঞানী, তোমার এই গবেষণাগারে দিনের বেলাতে কিরকম গা ছমছম করে। আরে, তুমি ওই গামলার উপর হয়ে কি করো?
এটা ওই গবেষণারই একটা অংশ বলতে পারো। মহারাজ যে বড় চিন্তিত তুমি আসছো না। হ্যাঁ, আমি কয়েকদিন পর থেকে নিশ্চয়ই যাব। একটা আবিষ্কারের শেষ পর্যায়ে এসে গেছি। বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু নবাব আসছে পরশুদিন। ও বাবা। সবাইকে যে উপস্থিত থাকতে হবে নবাবের সামনে, না হলে যে তার অসম্মান হবে। আচ্ছা বেশ, কাল থেকে আমি যাব। তোমার আবিষ্কারখানা কি যদি একবার বলো বিজ্ঞানী। হ্যাঁ গোপাল, তোমাকে বলতে বার থাকি। এই দেখো। এ তো একখানা বুড়ি, ওই গুলির মতো, কিন্তু কাচের নয়। না, কাঁচের নয়। আর এই দেখো মিশ্রণ। এই মিশ্রণ কিছুটা গুড়ির উপর মাখিয়ে তাতে আগুনের ছোঁয়া দিতে হবে। তাতেই এটা থেকে ধোঁয়া বেরোবে। এই ধোঁয়া বিষাক্ত ধোঁয়া নয়, আর এতে সুন্দর গন্ধ বেরোবে। আচ্ছা বুঝলাম, কিন্তু এই ধোঁয়া যার মুখে লাগবে সে কিছুক্ষণের জন্য চোখে খুব কম দেখবে। ধরো গোটা একবেলা। হ্যাঁ, ওই সময় সে কোনো কিছু শুনতেও পাবে না। হ্যাঁ, সে কি? যদি যুদ্ধ বাঁধে তাহলে এই ধোঁয়া খুব কাজে আসবে। অদ্ভুত আবিষ্কার তোমার। কিন্তু বিজ্ঞানী, ধরো আমি এটা দিয়ে আমার শত্রুপক্ষকে একদিনের কালা আর চোখে যাতে দেখতে না পায় তার জন্য ধোঁয়া দিলাম, কিন্তু সেই ধোঁয়া তো আমার মুখেও আসতে পারে, তখন কি উপায় হবে? সে কথা আমি ভেবেছি অবশ্যই। তার জন্য এই কাপড়, এটা মুখে বেঁধে নিতে হবে। যে সে কাপড় নয়, ধোঁয়া লাগলে এই কাপড় শুষে নেবে, যেটা যেটা আবার অন্য কোনো কাপড় পারবে না। মানে শত্রুপক্ষ মুখে কাপড় বেঁধে ধোঁয়া আটকাবার চেষ্টা করলেও কিছু আটকাতে পারবে না। তুমি এটা মানুষের উপর পরীক্ষা করে দেখেছো? আমি ইতিমধ্যেই 25 জনের উপরে প্রয়োগ করে দেখেছি, পুরোপুরি সফল। চমৎকার বিজ্ঞানী, চমৎকার। তোমার গবেষণা তাহলে চূড়ান্ত সফল। মহারাজ তো তোমাকে পুরস্কার দেবেই। তবে এক্ষুনি কিছু বলার দরকার নেই, কেমন? অন্য কেউ আসুক, কাউকে তোমার এই আবিষ্কারের কথা বলবে না, বুঝলে? কারণ দেওয়ালেরও কান আছে। না না, আমি এই মুখে কুলু পেটে দিলাম। এখন নবাব এসে ফিরে যাক, তারপর যা ঘোষণা করবার করবে। আমি এখন আসি। হ্যাঁ, নিশ্চয়ই গোপাল, সাবধানে যাও। সবই তো বুঝলাম মন্ত্রীমশাই, কিন্তু এ কেমন ধরা কাজ? চুরি না, ডাকাতি না, শেষে বাজারে গিয়ে সব থেকে সস্তা ঘি বেচতে হবে। শুধু কি তাই, সেই ঘিয়ে আবার জোলাপ মেশাতে হবে। হ্যাঁ, ছদ্মবেশে বাজারে গিয়ে বসবি। সব শিশিতে জোলাপ মেশানো ঘি থাকবে না, শুধু যে ঘি গোপাল কিনবে সেই শিশিতে জোলাপ মেশানো থাকবে, বুঝলি? কাজটা ঠিক মতো করে দিতে পারলে বড় পুরস্কার। যাই, এখন ঘি কিনে শিশিতে ভরি। যা 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 যা, তোরা বাজারে বসবি আর এই অনুমতি পত্রটা দেখাবি। আগে গোপাল, গোপাল দেখছি বেশ বড় একখানা থলি নিয়েছো। অনেক কিছু কিনতে হবে যে, চাল, তেল, নুন। ঘি কিনবে না? ওটা তো সবার আগে। ঘি ভাতের মজাই আলাদা। চলো চলো চলো, বাজার এসে গেল, চলো। আসুন আসুন, কি সৌভাগ্য আমার, খুব ভালো চাল আছে। এই তোমার চালের দাম বড় বেশি। আগে সস্তার চালও আছে, তবে কাঁকড় বেশি হলে আমাকে পরে দোষ দিও না গোপাল। সব থেকে সস্তা যেই চাল তার একটা বস্তা তৈরি রাখো, আমি ওদিকে ঘি আর মাছ নিয়ে আসি। শোন, কাল তোর থেকেই আমরা রাজবাড়ির বরাত নেব। নবাব আসছেন। আমার বরাত যে খুলে গেল। রাঘব বোয়াল চাই, সেই সাথে তেলকই, বড় ইলিশ আর বড় কাতলা অনেকগুলো চাই। হ্যাঁ, কাতলার মুড়ো যেন 2 হাতের সমান হয়। আগে আমি সকাল সকাল সব পৌঁছে দেব। গোপাল দাদা, এখন কি কিছু নেবে? তোর মাছের বড় দাম। ওই ছোট ছোট পুঁটি মাছ আমাকে 5টা দে, কড়ি বেশি দিতে পারবো না কিন্তু। তোমার জন্য পুঁটি মাছই ঠিক আছে। এবার আমাকে ঘি নিতে হবে।
ওই তো বাজারে নতুন ঘিওয়ালা বসেছে, সস্তায় দিচ্ছে। হ্যাঁ তাই নাকি? দেখি তাহলে। সস্তায় খাঁটি ঘি চাই, ঘি, চলে আসুন চলে আসুন। খাঁটি ঘি একেবারে জলের দরে। বাহ, এই তোমরা কারা? আগে তো দেখিনি। আমরা দূরদেশ থেকে এসেছি, এই কটা ঘি আছে, বিক্রি করে চলে যাব। কত দূরের দেশ? সেই পাহাড় থেকে, হ্যাঁ। সেই হিমালয়। হিমালয় থেকে নদিয়া এসেছো ঘি বেচতে? আমাদের ওখানে মানুষ কম, গরু বেশি, তাই অনেক ঘি হয়। গোপাল, অত কথায় কাজ কি? দেবে তো নাও, না হলে সময় নষ্ট না করে চলো। দাও দেখি তোমাদের ঘি। খুব সস্তায় পেলেন, আজকেই বাড়ি গিয়ে খেয়ে দেখুন, মনে হবে এত সস্তায় অমৃত খাচ্ছেন। নিশ্চয়ই, আমি এই বাড়ি গিয়ে এখনই ঘি ভাত আর পুঁটি মাছের ঝোল খেয়ে বেরোবো। তাহলে বিজ্ঞানী, খুব শিগগিরই তোমার থেকে সুখবর পাচ্ছি। হ্যাঁ মহারাজ, আমার আবিষ্কার প্রায় সম্পূর্ণ। কাল নবাব আসছেন। মহারাজ, আমাদের পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে মহারাজ। সকালে আমি নিজেই বাজারে গিয়েছিলাম। গোপালও ছিল তো তোমার সঙ্গে? হ্যাঁ মহারাজ, তবে নবাবের কথা না ভেবে সে নিজের বাড়ির বাজার করতেই বেশি চিন্তিত ছিল। কিন্তু এখনো সে রাজসভাতে এসে পৌঁছলো না কেন? না, এ তো ভারী অন্যায়। কি আর বলবো মহারাজ, আপনি নিজে গোপালকে এত ভরসা করেন, অথচ তাকে যখন কোনো দায়িত্ব দিয়েছেন তখনই সে কামাই করতে শুরু করে দেয়। গোপালের আসবার সময় তো পেরিয়ে গেছে মহারাজ। তাহলে সে আজ আসবেই না, কি জানি কাল আসবে কিনা। সে কি, কেন আসবে না? আমি তাকে নবাবের আপ্যায়নের ভার দিয়েছি। গোপাল ভাঁড় কি এই ভার নিতে পারলো না মহারাজ? মন যে বড়ই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। মহারাজের জয় হোক। বড় প্রহরী, গোপালের বাড়ি থেকে একজন খবর দিয়ে গেল যে গোপাল ভাঁড় খুব অসুস্থ, তার পেট খারাপ হয়েছে। অবিলম্বে কবিরাজ যেন একবার গোপালকে দেখে আসে। ঠিক আছে, তুমি এসো প্রহরী। হ্যাঁ, ছি 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 মহারাজ, মহারাজ গোপাল শেষে পেট খারাপের বাহানা দিল। ছি! বুদ্ধ, তুমি শিগগিরই গোপালের বাড়ি যাও। কি বুঝছো নারী ধরে বৈদ্য? তুমি এক্ষুনি আমাশার পাঁচন দাও, আমাকে কালকের মধ্যে সুস্থ হতেই হবে। কিন্তু এই রকম তামাশা বাঁধলো কি করে? কি জানি, সকালবেলা বাজার থেকে বেশ ভালো ঘি পেলাম, আর ঘি ভাত খেয়ে সবে রাজসভার জন্য বেরোবো, ব্যাস আর পারলাম না। তারপর থেকে প্রকৃতির ডাকে আমি খালি ছুটছি। এই তুমি কার থেকে ঘি নিয়েছো শুনি? ওই দুজন নতুন এসেছিল, ওরা নাকি পাহাড় থেকে এসেছে। ওদের ওখানে মানুষ কম, গরু বেশি, আর ঘি তো নিলাম ওদের থেকেই। যাই হোক, ওই ঘি আর খাবার দরকার নেই, আমি পাঁচন দিচ্ছি। তবে কালকের মধ্যে সুস্থ হবে কিনা সেটা বলা যাচ্ছে না। আমি যদি কাল নবাবের সামনে না দাঁড়াতে পারি, তাহলে মন্ত্রীর লাভ সব থেকে বেশি। কারা ওই ঘি দিল? এই পুঁটি, গুলটে, ন্যাপলা, এদিকে একবার শুনে যেত তোরা। আমি তো একটু আগেই মন্ত্রী মশাইয়ের সাথে দুজনকে দেখলাম কচুবনের ধারে। হ্যাঁ, সে কি? আচ্ছা ঠিক আছে, যা তোরা। মনে হচ্ছে বটা ঘটা আর মন্ত্রী ছক্কসে আমাকে ঘি বিক্রি করেছে। কাল রাজসভাতে আমি বলে ফেলেছিলাম যে আর কিছু না হোক ঘি আমাকে কিনতেই হবে। মন্ত্রী নিজেই বলল দুজন সস্তায় ঘি দিচ্ছে। আচ্ছা, আমার মাথার ঘিলু কি কমে গেল? হ্যাঁ, ঠিক ওই দুজন বটার ঘটাই, পুরোটা সাজানো। বেশ, আমিও দেখি কি করতে পারি।
ব্যবস্থা ভালোই করেছে কৃষ্ণচন্দ্র। আশা করি এতটা পথ আসতে নবাব বাহাদুরের কোনো কষ্টই হয়নি। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য! প্রাসাদের অন্দরে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই নবাব বাহাদুর। চলো 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 এই সবাই। আরে কৃষ্ণচন্দ্র কোথায়? তিনি আপনার জন্য অপেক্ষা করছেন রাজসভাতে। বেশ বেশ বেশ, চলো চলো চলো। কৃষ্ণচন্দ্র, তুমি সভা চালাও, আমি বরং বিশ্রাম নিই। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার বিশ্রামের জন্য সুসজ্জিত কক্ষ প্রস্তুত। গোপালকে দেখছি না যে। গোপাল একটু অসুস্থ হয়ে পড়েছে। তা সে কবে সুস্থ হবে? আমি গোপালকে দেখে এসেছি, সে ওই 3-4 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। ভেবেছিলাম পরশু চলে যাব, কিন্তু গোপালকে না দেখে যেতে মন মানছে না। গোপাল সুস্থ হয়ে আসুক, তারপরেই যাব। দুদিন হয়ে গেল, আজ একটু সুস্থ বোধ করছি। এখন আমার কোনোভাবেই বসে থাকলে চলবে না। কি গো গোপাল, কেমন আছে শরীর? ওদিকে তো ধুন্ধুমার। আজ একটু সুস্থ। যাক, খুব ভালো। এদিকে নবাব তোমাকে না দেখে যাবেন না। আজ তাহলে তুমি প্রাসাদে আসছো? বিজ্ঞানী হে, অনেক কিছু কাজ করতে হবে। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তোমার আবিষ্কারের আরেকটি পরীক্ষা করতে হবে। কি রকম? এই ন্যাপলা, আছিস কাছে পিঠে? যাক বাবা, এক ডাকেই তো সাড়া পেলাম। শোনো বিজ্ঞানী, তুমি ন্যাপলাকে নিয়ে যাও আর তোমার আবিষ্কারের কথা বুঝিয়ে দাও। হ্যাঁ আচ্ছা বেশ। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। সত্যি করে বলো দেখি, গোপালের কি হয়েছে? আজ 3 দিন হয়ে গেল, সে এসে আমার সাথে দেখা করছে না কেন? ওরে বাবা, ওরে বাবা, চোখের দৃষ্টি এত 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 ঝাপসা হয়ে গেল কি করে? কি আবার কি? তুমি আমাকে ধাক্কা মারলে কেন? কি হচ্ছে মন্ত্রী? এই মন্ত্রী, এই এই রে, কাকে ধাক্কা মারলাম? কাকে ধাক্কা মারলাম? হুজুর, মহারাজ মন্ত্রীকে দিয়ে আপনার অপমান করছে হুজুর। না 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 না, কখনোই নয়, কখনোই নয়। মন্ত্রী, আমার কথার উত্তর দাও, না হলে ফল ভালো হবে না। আমাকে ধাক্কা মারলে কেন? উত্তর না দিলে আমি তোমার গর্দান নেব। হুজুর আপনাকে অবজ্ঞা করছে। কৃষ্ণচন্দ্র, এসব হচ্ছে কি? আমি কিন্তু এবার যুদ্ধ ঘোষণা করব। হুকুম দেন জাহাপানা। দেব, তার আগে মন্ত্রীর ঘাড় ধরো। গোপালের দেওয়া কাপড় সবাই মুখে পরে নিন। মহারাজ, বিলম্ব করবেন না। এসব হচ্ছে কি? এই ওরা কারা পাটকাঠি চালাচ্ছে? এই যে আমি এসে গেছি নবাব বাহাদুর। কি ব্যাপার? এসব হচ্ছে কি? সবাই মুখে কাপড় পরেছে কেন? গোপাল, তুমি কোথায় ছিলে? বলো, মন্ত্রী এরকম করছে কেন? মন্ত্রী কালা হয়ে গেছে নবাব বাহাদুর। আপনিও আর এখানে থাকবেন না, তাহলে সবাই আপনারা কালা হয়ে যাবেন। ওই মন্ত্রীর মতো হাল হবে। এই সব আমাকে অপমান করার জন্য। চলো যুদ্ধ শুরু করো। কি কাণ্ড! ও গোপাল, আমাকে সব বুঝিয়ে বলবে? যত নষ্টের গোড়া আপনার মন্ত্রী। আর এই যে দেখছেন, এই সব বিজ্ঞানীর নতুন আবিষ্কার। আক্রমণ! ওরে বাবারে! আক্রমণ! কিন্তু গোপাল, নবাব আক্রমণ বললেও সেনারা কেউ কিছু করছে না তো। ওরা কানে কেউ কিচ্ছু শুনতে পারছে না, চোখেও ভালো দেখতে পাচ্ছে না।
মহারাজ এই বেলা নবাবদের জুরি গাড়িতে করে মুর্শিদাবাদ পাঠিয়ে দিন, কাল পৌঁছে যাবে। এরকম হয়ে থাকবে নাকি? আগে একটা গোটা দিন গোটা রাত সব বুঝতে বুঝতে নবাব তার জায়গায় পৌঁছে যাবে মহারাজ। সেই ভালো। সেনাপতি, তুমি সৈন্য নিয়ে নবাবদের সবাইকে ধরে জুরি গাড়িতে তুলে দাও। গাড়ি যাবে সোজা নবাবের প্রাসাদে। যে আজ্ঞে মহারাজ। এবার তাহলে কি করা যাবে মহারাজ? শত্রুপক্ষকে ছেড়ে দেবো? হাজার হোক নবাব আমাদের অতিথি, এখন আমাদের মন্ত্রী হবে নবাবের অতিথি। এটা ঠিক কাজ করেছেন মহারাজ। কাল নবাব আর বাকিদের যখন হুঁশ ফিরবে, সবকিছু শুনতে পাবে, দেখতে পাবে, তখন আমি চাই নবাব আমার মন্ত্রীর সাথে বোঝাপড়া করে নিক। নির্ভুল মহারাজ। এই সোজা নবাব আর বাকিদের নিয়ে চলে যাও মুর্শিদাবাদ। যাক গোপাল, নবাবকে অভ্যর্থনা জানাতে পারোনি তো কি হয়েছে? নবাবকে বিদায় তো জানালে। নিশ্চয়ই মহারাজ। আজ কিন্তু গোপালের জন্যই এই যুদ্ধ থামলো। মহারাজ, যুদ্ধ তো শুরুই হলো না, কিরকম গোলমেলে হয়ে গেল। জয় গোপাল।